প্রিয় দর্শক, শুভেচ্ছা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশনে। দর্শক, আজকে আমরা কথা বলবো বোন টিউমার এবং সার্জারি নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার অনন্ত কুমার সেন। তিনি সহযোগী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি, আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল। পাশাপাশি তিনি কনসালটেন্টের দায়িত্ব পালন করছেন অর্থোপেডিক সার্জারিতে বিআরবি হসপিটালসে। ডাক্তার অনন্ত, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকে স্বাগত। আসলে আমরা টিউমার নিয়ে সবসময় আতঙ্কে থাকি, ভয়ে থাকি যে টিউমার মানে ক্যান্সার। আসলে প্রথমে যদি আপনাকে জানতে চাই যে বোন টিউমার মানে কি ক্যান্সার? না, বোন টিউমারের অনেক ধরন আছে। টিউমার মানে তো একটা র্যাফ বা ভেগ টার্ম। সকল টিউমার ক্যান্সার না, তবে সাধারণত এই বোন টিউমারের দুটো ভ্যারাইটি আছে, ক্যান্সারবিহীন এবং ক্যান্সার সহ। বোন টিউমার বলতে সব টিউমারকেই ক্যান্সার বলার কোনো সুযোগ নাই। প্রাইমারি যে বোন টিউমারগুলো, এগুলোই সাধারণত ক্যান্সার হয়। এছাড়া সেকেন্ডারি বোন টিউমারও ক্যান্সার হতে পারে। এবং যদি ইয়াং বয়সে যে টিউমারগুলো সাধারণত হয়, বিশেষ করে অ্যাডোলেসেন্ট এজে বা বিফোর অ্যাডোলেসেন্ট এজে, বিফোর দ্য এজ অফ 30, এই বছরের বয়সের বোন টিউমারগুলো, প্রাইমারি বোন টিউমারগুলোকে আমরা সাধারণত ক্যান্সার ভেবে থাকি। এর বাইরে অনেক বিনাইন বোন টিউমারও পাওয়া যায়। তারপরে আপনি বলছেন যে 30-এর আগেও বোন টিউমার বা বোন ক্যান্সার হয়। আমাদের তো একটা ধারণা ছিল যে আসলে ক্যান্সার মানে হলো বৃদ্ধ বয়সের রোগ, শেষ বয়সের রোগ বা বয়স্কদের রোগ। না, কিন্তু এটা কি আপনার এই বাচ্চাদেরও কি এই বোন ক্যান্সার বা বোন টিউমার হতে পারে? বাচ্চা বয়সে বা ইয়াং বয়সে বোন টিউমারগুলো সাধারণতই ক্যান্সার বেশি হয়। বড় বয়সেও বা ইল্ডারলি এজেও বোন টিউমারগুলো ক্যান্সার হতে পারে, বাট সেটা সিগনিফিকেন্ট কম। সেক্ষেত্রে মেটাস্টেটিক বা অন্য কোনো জায়গা থেকে বোন টিউমারগুলো এসে বোনে বাসা বাঁধে। কিন্তু বাস্তবিক পক্ষে প্রাইমারি যে বোন টিউমারগুলো, এগুলো ইয়াং এজেই হয়। আচ্ছা, এই বোন টিউমারের কারণ কি, কেন হয়? টিউমার, যে কোনো টিউমারেরই কারণ তো অনেক কারণ আছে। জেনেটিক কারণ একটা অন্যতম কারণ, মিউটেশন আমরা বলি, জেনেটিক মিউটেশন। সেই মিউটেশনটিভ জিনস তার শরীরে থাকতে হবে, বা ফ্যামিলিয়াল ট্রি কিছুটা মেনটেন হয় অনেক সময়। এছাড়াও রেডিয়েশন থেকেও বোন টিউমার হয়। তো বোন টিউমারের একক কারণ আসলে এভাবে বলা খুব কঠিন, বাট ম্যাক্সিমামই জেনেটিক মিউটেশনের মাধ্যমে এই টিউমারগুলো তার মানে বলছেন পূর্ব থেকে জিনের একটা কনভার্সনের মিউটেশনের মাধ্যমে এটা হয়ে থাকে। এই বোন টিউমার আসলে কয় ধরনের হয়ে থাকে? বোন টিউমার, আমরা যদি প্রাইমারি বোন টিউমারগুলোকে বলি, প্রাইমারি বোন টিউমারগুলো বাই নেমে আসে ম্যালিগন্যান্ট বোন টিউমার, যেমন অস্টিওসার্কোমা, ইউইং সার্কোমা, বড় বয়সে যেটা হয় কন্ডোসার্কোমা, তারপরে হলো মাল্টিপল মায়োলোমা। এগুলোকেই আমরা প্রাইমারি বোন টিউমারের মধ্যে ফেলি, এবং এগুলোই ক্যান্সারাস। এছাড়া কতগুলো বেনাইন লেশন থাকে, যে বেনাইন লেশন, সিস্টিক লেশন, এগুলোর মধ্যেও ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে, বাট সেগুলোর সংখ্যা খুবই কম এবং রেয়ার ভ্যারাইটির মধ্যে পড়ে এগুলো। আপনারা বলে থাকেন বা আমরা সবাই জানি যে ক্যান্সার যত দ্রুত ধরা পড়ে তত তার রোগীর জন্য বেনিফিট বেশি হয় আর কি। কিন্তু আমাদের দেশে তো আসলে প্রবণতা হলো ক্যান্সার শেষ স্টেজে যখন ছড়িয়ে যায় তখন আসে, তো আসলে তখন আসলে খুব বেশি করণীয় কিছু থাকে জি, না। আপনি ঠিকই বলেছেন। বোন ক্যান্সারগুলো সাধারণত ওই বোন পেইন নিয়ে আসে, বাট যে কোনো ধরনের ব্যথা নিয়ে আসলেই আমরা সাধারণত ব্যথানাশক ওষুধ খেয়ে সময়গুলো নষ্ট করি, প্রপার জায়গায় পৌঁছাই না। ব্যথা সেরে যাবে, আমরা তো ওষুধপত্রের মেল প্র্যাকটিস আমাদের আছে বিভিন্ন জায়গা থেকে। তো সেক্ষেত্রে থেকে আসলে টাইমটা অনেক পার হয়ে যায়। আর ইনিশিয়াল বোন টিউমারগুলো ইনিশিয়ালি সাধারণ পরীক্ষা নিরীক্ষার মধ্যে ধরা পড়ে না। তো আমাদের সবারই একটা ধারণা থাকে ব্যথা হচ্ছে, একটা এক্সরে করে দেখি। আসলে প্রথম দিকে যদি আমরা একটা এক্সরে করে ফেলি, তা একটা এক্সরেতে তো বোন কতটুকু ইনভলভ, কোন স্টেজে গেছে টিউমার, এর আগে তো রেডিওলজিক্যালি এভিডেন্স হয় না বা প্রমাণ পাওয়া যায় না। প্রাথমিক পরীক্ষায় দেখা যায় যে এক্সরেগুলো নর্মাল আছে, আমরা দুশ্চিন্তার কারণ ভেবে না নিয়ে ওষুধপত্র খেয়ে চলতে থাকি। পরে দেখা যায় যে এই টিউমারগুলো অনেক দেরিতে ধরা পড়ে। যখন এগুলো লেট স্টেজ, তখন আসলে চিকিৎসার প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয়ে যায় বা অনেক জটিলতার দিকে চলে যায়। না, আপনি বলছিলেন যে ইয়াং এজেই প্রাইমারি বোন ক্যান্সার বা বোন টিউমারগুলো বেশি হয়। আসলে একটা অল্প বয়স্ক ছেলে যখন বোনে ব্যথা করে তখন কিন্তু কোনোভাবেই মাথায় আসে না যে তার ক্যান্সার হতে পারে। তো আমি যেটা জানতে চাচ্ছি যে আসলে লক্ষণগুলো কি? হ্যাঁ, লক্ষণ দেখলে আমরা পেইন একটা অন্যতম লক্ষণ, পেইন অ্যান্ড সোয়েলিং। এবং এই টিউমারের পেইনগুলো সাধারণত গ্রোয়িং এন্ডগুলোতে হয় অল্প বয়সে। জয়েন্ট, বিশেষ করে যদি আমি বলি হাঁটুর উপরে বা নিচে, শোল্ডার জয়েন্ট, আমরা বলি বোনসের যদি পার্টগুলো বলা যায়, তাহলে বোনের মেটাফেশিয়াল অঞ্চলগুলো, ইভেন ডায়াফেশিয়াল অঞ্চলও একটা ইনট্রাক্টেবল গ্র্যাজুয়াল পেইন হতে থাকে। পেইনগুলো রাত্রের বেলা বেশি অ্যানোয়েডিং হয়, এবং সাধারণত অ্যানালজেসিকে ব্যথাগুলো কমতে থাকে না, লং স্ট্যান্ডিং হয়। ইনিশিয়ালি তো বলেইলাম যে রেডিওলজিক্যালি এভিডেন্ট হয় না, এবং এই ব্যথাগুলো এতই কষ্ট দেয়, ব্যথার পাশাপাশি সোয়েলিংও থাকে।
এই ক্লিনিক্যাল এই পয়েন্টগুলো থেকে সাইন সিমটম থেকে আসলে সাসপেক্ট করতে হবে। সবার কথা হলো যে মাথায় একটা প্রিসেট থাকতে হবে যে ইট কুড বি এ বোন টিউমার, আমাকে সেটা চিন্তা করতে হবে অ্যাকর্ডিং টু দ্য এজ ক্যালেন্ডার। তো সেক্ষেত্রে যখন আমরা আপনি যে কথা বলছেন যে বোন পেইন বা একটা সোয়েলিং আছে, আমরা যখন ধারণা করলাম, তো আপনারা তখন কি কি ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনারা নির্ণয় করেন? বোন টিউমার ধারণা করা যদি আমি সাসপেক্ট করি, আমি রেডিওলজিক্যাল সার্ভেটা আমাকে প্রথমেই কমপ্লিট করতে হবে, এবং রেডিওলজিক্যাল সার্ভের মধ্যে শুধু এক্স রে করে আমাকে সময়টা নষ্ট করা যাবে না। আমি অবশ্যই একটা গাইডলাইনের জন্য একটা এক্স রে করবো, নর্মাল এক্স রে একটা করবো। এর পাশাপাশি আমাকে এমআরআই এবং সিটি স্ক্যান বা বোন স্ক্যান এরকম পরীক্ষাগুলোর দিকে প্রথমের দিকেই ধাবিত হতে হবে, তাহলে আমার সময়টা নষ্ট হবে না। আর যদি এমআরআই বা সিটি স্ক্যান এগুলোতে সাসপিশাস গ্রোথ বা বোনে কোনো অ্যাবনর্মালিটি পেয়ে যায় বা টিউমার বা এরকম কিছু মনে হয়, দেন আমাদেরকে অবশ্যই এটার বায়োপসির প্ল্যান করতে হবে। বায়োপসির মধ্যে বায়োপসি করতে গেলে অনেক ধরনের বায়োপসি আছে। আমরা এখন যদি সংক্ষেপে বলি তাহলে কোর বায়োপসিটাই হলো বোন টিউমার ডায়াগনোসিসের জন্য খুব একটা সিগনিফিক্যান্ট টুল। না, আমরা জানতাম যে বায়োপসি করার সময় একটা অপারেশনের প্রয়োজন হয়। আসলে বায়োপসিটা আপনি কীভাবে করেন, বোনের বায়োপসি? বোনসের বায়োপসি আগের দিনে এটা ওপেন বায়োপসিটা যদি বলি, যে কোনো বায়োপসিকেই ওপেন বায়োপসি অ্যান্ড ক্লোজ বায়োপসি ভাবে আমরা এভাবে চিন্তা করি, বাট ওপেন বায়োপসিটা বোনসের ক্ষেত্রে আমরা এখন আর প্রিফার করছি না। যদি লেশনটা সিস্টিক লেশন হয় এবং ডিপ সিটেড হয়, সেক্ষেত্রে আমরা আগে এফএনএসি ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করতাম, বাট ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করলে এটা অনেক কিছুই আমাকে ভালো আইডিয়া দিতে পারে না। আমরা এখন বলি যে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজির চেয়ে কোর বায়োপসি অফ দ্য বোন, নিডল সাইজটা একটু ওয়াইড বোর নিডল, ইভেন ইট ক্যান বি ডান বাই সিটি গাইডেড অর আলট্রাসোনো গাইডেড। তো কোর বায়োপসিটা আমরা করতে চাই, যেটা মিনিমাম ইনভেসিভ, জাস্ট একটা পাংচার্ড উন্ড দিয়ে একটা নিডল প্রেস করে সাসপেক্টেড পার্ট থেকে প্যাথোলজিক্যাল টিস্যু নিয়ে এটা বায়োপসিতে পাঠিয়ে দেওয়া হয়। কোনো অ্যানাস্থেসিয়ার প্রয়োজন হয়? লোকাল অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে সামটাইমস সিডেশন। আচ্ছা, তো সেটা হলো জাস্ট একটা মিনিমাম আপনারা কেটে একটা বায়োপসি নিচ্ছেন, এবং এটা আপনারা মোটামুটি নিশ্চিত হতে পারেন যে কোন ধরনের ক্যান্সার হ্যাঁ, হয়েছে। আমরা কোর বায়োপসির মাধ্যমে নিশ্চিত হতে পারি। ক্যান্সারের টাইপ অ্যান্ড ক্যান্সারের স্টেজ সম্পর্কেও অনেকটা ধারণা পাওয়া যায়। তো আমরা কি যখন আমরা কোর বায়োপসির মাধ্যমে আমরা নিশ্চিত হলাম যে ক্যান্সার, আমাদের ইনভেস্টিগেশন প্রক্রিয়াকে এখানেই শেষ হবে না, আরও কিছু করতে চান? না, যখন আমরা কনফার্ম করে ফেলবো যে এটা টিস্যু বায়োপসি করে যে এটা ক্যান্সার হয়ে গেল, তখন আমরা কি এটা স্টেজিং করার জন্য বডিতে অন্য কোথাও ছড়িয়েছে কিনা সেটা আমাকে এভালুয়েট করতে হবে। ইন দ্যাট কেস এক একটা টিউমার শরীরের এক এক অংশে সিডলিং বা মেটাস্টেসিস হয়। ক্লিনিক্যাল আই এবং হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচার থেকে আমরা এটা ঠিক করব যে এটা কোথায় মেটাস্টেসিস হতে পারে, সেই পার্টটার প্রপার ইনভেস্টিগেশন আমাকে করতে হবে। যেমন আমি যদি অস্টিওসার্কোমার কথা বলি, আমাদের অস্টিওসার্কোমা খুব কমনলি লাংসে মেটাস্টেসিস হয়। সেক্ষেত্রে আমাকে লাংসের সিটি স্ক্যান, কন্ট্রাস্ট সিটি স্ক্যান, অ্যাবডোমেনের কোনো সাসপিশন থাকলে অ্যাবডোমেনের সিটি স্ক্যান বা এমআরআই, ইভেন পেট সিটি স্ক্যান, সারা শরীরে অন্য কোথাও স্কিপ লেশন আকারে চলে গেছে কিনা বা স্কেলেটাল সিস্টেমের অন্য কোথাও এটা বাসা বাঁধছে কিনা, সেটার জন্য আমরা পেট সিটি স্ক্যান করব। করার পরে আমরা ডিজিজটার সম্পর্কে তার স্টেজিং অ্যান্ড গ্রেডিংটা ঠিক করব। তারপরে পেশেন্টের আপনার ট্রিটমেন্ট প্রোটোকলে যাওয়ার আগে আপনারা স্টেজিং, তার কোন পর্যায়ে আছে, মেটাস্টেসিস আছে কিনা সবগুলো জেনে তারপর আপনারা একটা প্রক্রিয়ার মাধ্যমে যাবেন যে কি ট্রিটমেন্ট। আমরা সাধারণত জানি যে বোন ক্যান্সারের ক্ষেত্রে আপনারা কেমোথেরাপি, রেডিওথেরাপির রোল থাকে, তো আপনারা তো সার্জারি করে থাকেন। আসলে করে থাকি। এই রোগীগুলো যাদের বোন ক্যান্সার হয়েছে, তাদের ক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হয়? বোন ক্যান্সার মানে যে মেলিগন্যান্ট বোন টিউমার বা বোন ক্যান্সারের ট্রিটমেন্ট প্যাটার্ন আগের চেয়ে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আগের দিনে মনে করা হতো যে বোন ক্যান্সার হয়েছে, পাটা কেটে দেই, অ্যাম্পুটেশন করে দিলে পরে একটা রেহাই। কিন্তু আসলে কেউই আমরা পা হারাতে চাই না, বা পা তো একটা বা হাত তো একটা মূল্যবান অংশ সবার জন্যই। তো আমরা এখন এটাকে লিম্ব স্যালভেজ সার্জারিতে নিয়ে এসেছি বা নিয়ে আসা হয়েছে। লিম্ব স্যালভেজ সার্জারিটা হলো যে আমাদের পাটাকে আমরা রক্ষা করবো এনিহাউ বাই সাপোর্ট। সার্জারির মাধ্যমে যে টিউমার অংশ, সেই টিউমারটা যদি কোথাও স্টেজিং মানে মেটাস্টেসিস না থাকে, অথবা টিউমারটা যদি বড় হয়, সেক্ষেত্রে বিফোর সার্জারি এটাকে নিও অ্যাডজুভেন্ট বলা হয়, ক্যামো অথবা রেডিও দিয়ে টিউমার সাইজটাকে রিসেক্টেবল করার পর আমরা সেই টিউমার পার্টটাকে সম্পূর্ণরূপে কেটে রিমুভ করে দেই অ্যাকর্ডিং টু দ্য সার্জারির প্রিন্সিপাল। কোন স্টেজে কতটুকু সার্জারি বা মার্জিন ফ্রি রিসেকশন করতে হবে আমরা এটা করি। করার পরে সেই পার্টে আমরা একটা প্রস্থেসিস সেট করে দিই, সেটাকে আমরা এন্ডোপ্রস্থেসিস বলি। এন্ডোপ্রস্থেসিক সার্জারি করি, এবং এন্ডোপ্রস্থেসিস সার্জারি করার পরে আমরা টিউমার মার্জিনটা ফ্রি হয়েছে কিনা, কাট মার্জিনটা টিউমার ফ্রি কিনা সেটা দেখি। সেটা অ্যাসেস করার পর এটার আবার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা হয়।
করার পরে পরবর্তীতে নির্ণয় করা হয় যে কেমো বা রেডিও সেন্সিটিভিটি আছে কিনা বা প্রয়োজন আছে কিনা, সেটা করা হয়। কিন্তু আমরা লিম সালভেজের জন্য এন্ডোপ্রস্থেটিক সার্জারি করে সেই লিমটাকে রক্ষা করতে পারি। তো এখানে যে জিনিসটা আছে যে আমরা দেখেছি, অতীতেও অনেক দেখেছি যে আসলে একটা ইয়াং ছেলে পায়ে তার টিউমার হয়েছে বা ক্যান্সার হয়েছে, পাটা ফেলে দেওয়া হচ্ছে। জি। আর আপনি কিন্তু বললেন যে এখন আপনারা লিম সালভেজ সার্জারি করে থাকেন, মানে লিমটাকে রেখে সার্জারি। এটা যদি বিস্তারিত বলতে, যে আপনি বলছেন যে এন্ডোপ্রস্থেসিস, জি, জি। আসলে কিভাবে এটা করেন আপনারা? এন্ডোপ্রস্থেসিস হলো একটা কাস্টম মেড প্রস্থেসিস বা ইমপ্ল্যান্ট, যেটাকে একজন পার্সনের টিউমার কতটুকু কাটতে হবে বা কতটুকু কাটলে কি পরিমাণ সাপোর্ট বা প্রস্থেসিস বা ইমপ্ল্যান্টটা প্রয়োজন আছে, সেটাকে আমরা কাস্টমাইজড করে নিই। এটা মডুলার ভ্যারাইটি হয়ে থাকে। এটাকে আমরা ছোট বড় করতে পারি বিভিন্ন সেটিংয়ের মাধ্যমে। এটা লেন্থ বাড়াতে পারি, এটা লেন্থ কমাতে পারি। সার্জারি প্রয়োজন অনুযায়ী যতটুকু কাটার প্রয়োজন আমরা ততটুকুই কাটি। কাটার পরে আমরা দেন ট্রায়াল বেসিসে স্ট্যান্ডার্ড মেজারমেন্টের মাধ্যমে এটাকে লেন্থটা ঠিক করি বা এর প্রয়োজনীয়তাটা ঠিক করি। করার পরে সেটাকে আমরা ওখানে সিমেন্টেড অথবা নন সিমেন্টেড, বোন সিমেন্ট আছে, এটার মাধ্যমে সেট করে দিই। এক্ষেত্রে টিউমার সার্জারি করতে গেলে দেখা যায় যে শুধু বোনস না, বোনসের আশপাশে অনেক সফট টিস্যু ইনভলভমেন্ট অনেক সময় থেকে যায়। সেই সফট টিস্যু আমাদেরকে স্যাক্রিফাইস করার লাগতে পারে, এবং সফট টিস্যু স্যাক্রিফাইস করতে গিয়ে দেখা যায় যে কোনো গুরুত্বপূর্ণ সফট টিস্যু বা মাসেল যদি আমরা এক্সারসাইজ করি, সেক্ষেত্রে ফাংশন হ্যাম্পায়ার্ড হতে পারে। এরকম প্রয়োজনের ক্ষেত্রে আমরা ফ্রি মাসেল গ্রাফট বা ফ্রি টিস্যু গ্রাফট করা লাগতে পারে। যদি ভাস্কুলার কম্প্রোমাইজেশনের ব্যাপার থাকে, সেখানে ভাস্কুলার রিকনস্ট্রাকশনও করার প্রয়োজন হতে পারে। এনিহাও আমরা লিমটাকে একটা ফাংশনাল স্টেজে দাঁড় করিয়ে দেব। এবং এইটা দাঁড় করানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা তো বড় হয়, তো আমরা যদি এখন একটা ফিক্সড ইমপ্ল্যান্ট তাকে সেট করে দিই, সে যদি আরেকটু বড় হয়, বড় হলে পরে তো তার এই পাটা বড় হবে না, আর্টিফিশিয়াল পার্টটা সেটা তো ছোট থেকে যাবে বা বাড়বে না। তো এখন এটা মিনিমাইজ করার জন্য আমাদের এক্সপান্ডেবল এন্ডোপ্রস্থেসিস অ্যাভেলেবল আছে। আমরা এমন এন্ডোপ্রস্থেসিস দিতে পারবো যেটা বাইরে থেকে কন্ট্রোল করে আস্তে আস্তে তার গ্রোথটাকে ম্যাচ করিয়ে বড় করানো সম্ভব, এবং এই ক্ষেত্রে তার পায়ের ইনইকুয়ালিটি বা ছোট বড় হওয়াটা থেকে আমরা তাকে রক্ষা করতে পারি। তাহলে এটা তো একটা আধুনিক পদ্ধতি, যেটা বলছেন যে আসলে বাচ্চা একটা মানুষ অপারেশন করলেন, তার প্রসেস লাগিয়ে দিলেন, প্রসেসিসটা জায়গায় থাকলো, কিন্তু যখন সে বড় হচ্ছে তখন গ্যাপটা বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা বলছেন যে এটা বাইরে থেকে কন্ট্রোল করে এটাকে লেন্থটা গেইন করা। এটা কি আমাদের দেশে সম্ভব এই প্রসেস? হ্যাঁ, এন্ডোপ্রস্থেসিস আমাদের দেশে সম্ভব। আমাদের দেশে সম্ভব মানে বেশ কিছুদিন ধরেই সম্ভব। এখন পর্যন্ত সেই পরিমাণ পপুলারিটি এটা গেইন করে নাই, বা কিছু লিমিটেশন হচ্ছে, প্রস্থেসিসের লিমিটেশন কিছু আছে। আমরা অন্যান্য উন্নত মানের দেশগুলোতে যত অ্যাভেলেবল প্রস্থেসিস পাওয়া যায়, আমাদের প্রস্থেসিসের কিছু লিমিটেশন আছে, বাট ইট ইজ পসিবল এবং এটা হচ্ছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে খরচের পরিমাণটা কেমন হয়, যেহেতু আপনি বলছেন আধুনিক একটা পদ্ধতি? যে কোনো আধুনিক পদ্ধতি ইমপ্লিমেন্টেশনে যাওয়া গেলেই তখন খরচের ব্যাপারটা আসবেই। আর আমাদের মতো লো সোশিও ইকোনমিক বা মিডল সোশিও ইকোনমিক কন্ডিশনে খরচ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর যাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস ভালো, তাদেরকে তো আমরা দেশে দুঃখজনক হলেও সত্য যে ধরে রাখাটা খুব কঠিন। তো খরচের ব্যাপারটা এখানে দুটা খরচ, একটা হলো হসপিটাল অ্যান্ড টিম খরচ, আর একটা হলো ইমপ্ল্যান্ট কস্ট। ইমপ্ল্যান্ট কস্টটা অ্যাকচুয়ালি একটু বেশি, অন অ্যান অ্যাভারেজ 3 to 4 লাখ পার ইমপ্ল্যান্টেড প্রাইস। আর সার্জারিটা তো ভেরিয়েবল, এটা যদি গভর্নমেন্ট সেক্টরে কেউ করে দেয় বা গভর্নমেন্ট সেক্টরে করা সম্ভব হয়, তাহলে তো সার্জারির মানে কোনো কস্টিং খরচ নেই। হচ্ছে না। প্রাইভেট পর্যায়ে বা আমাদের যেমন হাসান মিশন ক্যান্সার হসপিটাল এবং আরও অনেক ক্যান্সার হসপিটালে যেগুলো কাজগুলো হচ্ছে, এখানে হয়তো সার্জন ফিটা একটু যোগ হবে, অন অ্যান অ্যাভারেজ 6 to 7 লাখ হসপিটাল স্টে সহ, বিকজ এখানে হসপিটাল স্টেটা একটু বেশি। আর আমার হোসেনের মিশনে যেটা হলো, আমি হোসেনের মিশনে যেহেতু কাজ করি, আমার হোসেনের মিশনে তো একটু চ্যারিটি পসিবিলিটি বেশি। সো একটু ফ্রি বেড, একটু হসপিটাল ম্যানেজমেন্টের সুনজর পেলে এই খরচটাকে খুব সুন্দর ম্যানেজমেন্টের মধ্যেই রাখা যায়। আচ্ছা, এই প্রসেসে লাগার পরে আপনি যার অপারেশন করলেন, যাকে লাগিয়ে দিলেন, লিমটা রক্ষা করলেন, সে কি স্বাভাবিক হাঁটা চলা, স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারবে কিনা? হ্যাঁ, একটা প্রপার প্রেস ফিটেড ইমপ্ল্যান্ট বা এন্ডোপ্রস্থেসিস যদি কাউকে দেওয়া যায়, এবং তার যদি কোনো শরীরে মেটাস্টেসিস না থাকে বা ছড়ানো না থাকে, ডিজিজটা যদি আর্লি স্টেজে আমরা ড্রিল করতে পারি, হি অর শি ক্যান লিভ এ হেলদি লাইফ ফর লং টাইম, ক্যান্সার ফ্রি লাইফ। আচ্ছা, এটা লংজিভিটি কেমন? লনজিভিটি নিয়ে কোশ্চেন আছে, যেহেতু প্রস্থেসিস এটা লাগাচ্ছে কোশ্চেন আছে, অন অ্যান অ্যাভারেজ 15 to 30 ইয়ার্স
আমরা তো বলতে অনেক পারি যে 50 to হ্যাঁ 30 ইয়ার্স তো অনেক বেশি অনেক হচ্ছে। অনেক এবং সে স্বাভাবিক তার যে, যেমন আমি যদি বলতে চাই যে সে নামাজ পড়তে পারবে কিনা, বসতে পারবে কিনা, দাঁড়াতে পারবে কিনা। আমরা এই প্রসেসেসগুলো তো আমরা কোন পার্টে করতেছি সেটার উপরে নির্ভর করতেছে। যদি নি অঞ্চলে হয় আমরা নি ফ্লেকশন করে বসতে পারবে, বাট আমরা বলি যে ইট ইজ অ্যান অর্নামেন্টস, এটাকে রক্ষা করার দায়িত্ব আপনার। এটাকে যত আপনি রাফ ইউজ করবেন তত তাড়াতাড়ি এর একটা লাইফ আছে, লাইফটা কমে যাবে। সো বেটার টু মেনটেন দ্য হাই কমোড অর চেয়ার, বাট আমাদের রুগীরা নিচে বসার চেষ্টা করে কিন্তু আমরা অ্যালাউ করতে চাই না। আর প্রসেসের কারণে আপনারা মানে যাতে চাপ না হ্যাঁ, পড়ে। এছাড়াও এখন হাই ফ্লেকশন নিয়ে আসছে, হাই ফ্লেকশনের কতগুলো ডিজাইন আসছে যেগুলো নর্মাল স্কোয়াটিংয়ের অ্যালাউ করে, বা হাই ফ্লেকশন হিপও আসছে, সেগুলোর প্রসেসিস ভ্যারাইটিটা একটু ভিন্ন, বাট পসিবল টু স্কোয়াট অর লো ডাউন সিটে বসা সম্ভব। আচ্ছা, এটা কিন্তু আপনার সার্জারি পোর্শন, যেটা আমরা বলছিলাম, আলোচনা করলাম যে একটা একটা পায়ের মধ্যে ক্যান্সার হয়েছে, আপনার পাটা ফেলে না দিয়ে আপনার লিম্ব সালভেজ সার্জারি করলেন, এরপর কি কেমোথেরাপি ডিরেক্টের প্রয়োজন আছে কিনা? এটা ডিপেন্ড করতেছে টিউমারটার টাইপ বা ক্যান্সারটার টাইপ, ক্যান্সারটা কোন টাইপের, এটা কেমোথেরাপি রেজিস্ট্যান্স না কেমো রেজিস্ট্যান্স না রেডিও রেজিস্ট্যান্স। যদি তার সেন্সিটিভিটি থেকে থাকে এবং স্টেজিং অফ দ্য ডিজিজ, হ্যাঁ, সেক্ষেত্রে এটা অ্যাডজুভেন্ট বলি আমরা। সার্জারির পরেও অ্যাডজুভেন্টের রোল আছে, সেটা আমরা রিসেক্টেড পোর্শনটা যে পুনরায় বায়োপসি করব, আর সেটা স্টাডির পরে আমরা ডিসিশন নেব যে পরবর্তীতে অ্যাডজুভেন্ট দেওয়া লাগবে কি লাগবে না। অনেক সময় আমরা 4-6 সাইকেল বা সামথিং সাইকেল অ্যাকর্ডিং টু স্টেজ এটা অ্যালাউ করে থাকি বা নিতে বলি। আমাদের সাথে অনকোলজির ফেলোরা বা আমাদের কলিগরা আছেন, ওনারা এটাতে হেল্প করেন। আচ্ছা, এই সার্জারি যে অ্যান্ডোপ্রোস্থেসিস যে সার্জারিটা করে থাকেন, সেখানে মানে আর্থোস্কোপি, আর্থোস্কোপি বা এই আর্থোস্কোপির কোনো রিলেশন আছে কিনা বা করার প্রয়োজন পড়ে কিনা? না, এটা আমরা এটার সাথে আর্থ্রোস্কোপির সম্পর্ক নেই, আর্থ্রোস্কোপিক সম্পর্ক নেই, বাট কখনো দেখা যায় যে টোটাল যদি টিউমারটা অনেক বেশি রিসেক্টেবল পার্টে না হয়, অল্প পার্টে হয়, সেক্ষেত্রে এখন অনেকগুলো হাই গ্রেড নি প্রস্থেসিস আসছে। সেই হাই গ্রেডের নিউ প্রস্থেসিসগুলো যেগুলো অল্প পরিমাণ বোন ডিফেক্ট কাভার করতে পারে, সেক্ষেত্রে এত লং এন্ডোপ্রস্থেসিস না দিয়ে সিম্পল নি প্রস্থেসিস বা টোটাল নি রিপ্লেসমেন্টও করা সম্ভব। আমাদের দেশে একটা জনপ্রিয় প্রসিডিউর আসছে যে আপনার হিপ রিপ্লেসমেন্ট জি, এবং আপনার টোটাল নি রিপ্লেসমেন্ট। আসলে এটার ইন্ডিকেশন কি, কখন আপনারা করেন, বা আমাদের দেশে হয় কিনা, বা এটা প্রগনোসিসটা কেমন? প্রগনোসিস বলবো অবশ্যই। হিপ নি সার্জারি এটা অবশ্যই একটা এন্ডোপ্রস্থেটিক সার্জারি, বাট এটাকে আমরা এন্ডোপ্রস্থেসিস না বলে বা মেগা প্রস্থেসিস না বলে এটাকে আমরা সাধারণ প্রস্থেটিক সার্জারি হিসেবে বলতে চাই, আর্থোপ্লাস্টি হিসেবে এটা কাউন্ট হয়। আমরা যখন এন্ডোপ্রস্থেসিক বলি তখন দ্যাট ইজ দ্য মেগা, একটা বড় রকমের প্রস্থেসিসকে ইন্ডিকেট করি। বাট যখন সিম্পল প্রস্থেসিস যেমন টোটাল হিপ রিপ্লেসমেন্ট, টোটাল নি রিপ্লেসমেন্ট, ইট ইজ অলসো এন্ডোপ্রস্থেসিস, বাট এটা আলাদা একটা পরিচিতি, দ্যাট ইজ আর্থোপ্লাস্টি। আর্থোপ্লাস্টি তো এখন অনেক অ্যাডভান্স আমাদের দেশে, আমরা হরহামেশাই হিপ অ্যান্ড নি আর্থোপ্লাস্টি করতেছি এবং এটার অনেক ভ্যারাইটিস, অনেক মডালিটিস। এটার যে কি ডিসেন্সি, এটা আসলে একটা হিউজ টপিকস। সাধারণত হিপ পেইন, ইনট্রাক্টেবল হিপ পেইন, পারসিস্টেন্টিং ফর লং টাইম, কান্ট স্কোয়াট ইভেন ইন লো কমোড অর কান্ট অ্যাভেল দ্য পাবলিক ট্রান্সপোর্ট, এরকম যখন কন্ডিশন হয় হিপ কোনো প্রবলেমের কারণে, তখন আমরা সেগুলোকে টোটাল হিপ সার্জারির দিকেই বলে থাকি। সেটা আমরা যেমন একটা জিনিস খুব শুনি যে এভাস্কুলার নেক্রোসিস, জি, মানে হেডে ধরেন ব্লাড সার্কুলেশন নাই, আস্তে আস্তে হার্টটা ক্ষয় হয়ে যাচ্ছে, সে হাঁটতে পারছে না, যেমনটি বলছিলেন যে বসতে পারে না। তো এই তো এভাস্কুলার নেক্রোসিস, মানে এটা একটি আপনার রিপ্লেসমেন্ট একটা সার্জারি, কিন্তু যখন আপনার রিপ্লেসমেন্টের কথা বলেন তখন কিন্তু অনেকে ভয় পেয়ে যায়। আসলে এই রিপ্লেসমেন্টের ইন্ডিকেশন কি এবং অ্যাডভান্টেজ কি, আমরা কি করতে পারি এবং কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা? সকল সার্জারিরই, সকল প্রসিডিউরই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ থাকবে। ডিসঅ্যাডভান্টেজকে হাইলাইট করার মতো কিছু না, ডিসঅ্যাডভান্টেজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাডভান্টেজ। হিপ সার্জারি করলে সবাই মনে করে যে এখনই আমি হিপটা বদলিয়ে ফেলবো বা নিটা আমি এখনই বদলিয়ে ফেলবো, তাহলে আমার বাকি জীবন কি হবে, আমি এই জিনিসগুলো নিয়ে সৃষ্টিকর্তার কাছে আর্টিফিশিয়াল জিনিস নিয়ে আমি কবরে যাব, এই কথাগুলো আমাকে বলে। আমি এটা করতে চাই না, বাট এইটা আসলে আমাদের এটা থেকে বের হয়ে আসতে হবে। এটা করে আমার তো জীবনটাকে চালাতে হবে, চিকিৎসা মডালিটি সায়েন্সে যা দিয়েছে আমাকে সেটা মানতে হবে, সেটা মেনে আমার যদি অ্যাবিলিটি থাকে, আমি যদি অ্যাক্টিভ লাইফ লিড করতে চাই, আমি যদি আর্নিং মেম্বার হিসেবে ফ্যামিলিতে থাকতে চাই, তাহলে আমাকে অবশ্যই একটা ফ্রুটফুল চিকিৎসা নিতে হবে। আমি একটা পেইনফুল হিপ নিয়ে তো নিচে বসতে পারতেছি না, নিয়মিত অফিস করতে পারতেছি না, কাজে মনোযোগ দিতে পারতেছি না, আমি পাবলিক ট্রান্সপোর্টে উঠতে পারতেছি না, আমি নিজের জুতোটা নিজে ফিতাটা বাঁধতে পারতেছি না, যেটাকে আমরা বলি অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং।
অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংগুলো আমি কমফোর্টেবলি ফ্রুটফুলি করতে পারছি না, আমার পার্সোনাল লাইফ থাকছে না। এমন অবস্থায় হিপের সার্জারি না করে হয়ে যায় যে সে যে ওয়াশরুম ইউজ করে পানি, আমরা তো বাঙালি, আমরা তো পানি ইউজ করি, আমরা তো টিস্যু পেপার ইউজ করে এত অভ্যস্ত না। টিস্যু পেপার ইউজ করলেও আমরা পানি ব্যবহার করব। তো আমরা যদি পানিটা খরচ করতে না পারি তাহলে এর চেয়ে কষ্টের কী আছে? আমি যদি আমার পার্সোনাল হাইজিন মেনটেন করতে না পারি তাহলে আমি আমার প্রেয়ার, আমার নামাজ, আমার আদার্স কিভাবে আমি করব? তো সো আমি মনে করি এখান থেকে হয়তো প্যানিক হওয়ার কিছু না, এটা খুবই এস্টাবলিশড একটা প্রসিডিউর, টোটাল হিপ সার্জারি, অ্যান্ড ফ্রিকুয়েন্টলি করা হচ্ছে। পেশেন্টস, আপনি সুযোগ থাকলে আমি দেখাইতাম যে 2 দিকে হিপ সার্জারি করার পর পেশেন্ট কীভাবে লাইফ লিড করতেছে, ওমরা করতে যাচ্ছে, ওমরা করে এসে আমি যদিও আদার্স রিলিজনের, আমার জন্য রুগীরা খেজুর এবং জমজম কুয়ার পানি নিয়ে আসে, সে জানেও না এটা আমার কতটুকু ইফেক্টিভ, আমি সাদরে গ্রহণ করি। তো এগুলো থেকে বের হয়ে আসতে হবে। তার মানে বলছেন যে আসলে টোটাল হিপ রিপ্লেসমেন্ট একটা মানে যুগান্তকারী একটা স্টেপ। হ্যাঁ, অবশ্যই যুগান্তকারী, তার স্বাভাবিক মানে আসলে একটা ডিসেবল মানুষ, সে হাঁটতে পারে না, চলতে পারে না, স্বাভাবিক জীবনযাত্রা করতে পারছে না, তার জন্য খুব তাদের ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন থেকে আমি কি নামাজটা পড়তে পারবো? যদি আচ্ছা ডাক্তার সাহেব আমি করবো, করার পরে কি আমি নিচে বসে নামাজ পড়তে পারবো? আমি হ্যাঁ পারবেন, আগে বলতাম যে পারবেন না, এখন পারবেন। হাই ফ্লেকশন নিয়ে আছে, ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্টের হিপ আছে। আমরা এগুলো শুধু আগে স্ক্রু ফিক্সেশন করতাম বা সিমেন্ট দিয়ে ফিক্সেশন করে দিতাম, এখন প্রেস ফিট আসছে, হাইব্রিড ভ্যারাইটি আসছে। মানে আপনি কেমন পেতে চান, আপনি কেমন পসিবল ডুয়েল মোবিলিটি। এই যে ডিভাইসটার ক্ষেত্রে হয়তো হ্যাঁ, ডিভাইসটা ডুয়েল মোবিলিটি আসছে, আপনি 2 অ্যাক্সিসে মুভমেন্ট হবে হিপ জয়েন্টে। আপনি জানেন যে হিপ জয়েন্ট একটা মাল্টি অ্যাক্সিয়াল মুভমেন্ট, সো মাল্টি অ্যাক্সিয়ালের মুভমেন্টের কাছাকাছি ডুয়েল মোবিলিটি কাপ আসছে। সো এটা ডিসলোকেশনের কোনো পসিবিলিটি নাই, আপনি নিচে বসেন, অসুবিধা নেই। এটা আসলে খরচের পরিমাণটা কেমন হয়, যেহেতু বলছেন যে এটা প্রসেসিসের বিষয়? হ্যাঁ, প্রসেসিসগুলো, এই যে আমাদের প্রসেসিসগুলো তো ডলারের সাথে একটু ফ্লেক্সিবিলিটি আছে। আর সাধারণত প্রসেসিসগুলোর খরচ, আপনি যদি একটু স্ট্যান্ডার্ড প্রসেসিস বলেন, অনেক ভ্যারাইটির প্রসেসিস আছে। আমি ইন্টারন্যাশনালি রিকগনাইজড ভালো প্রসেসিসগুলো, সিমেন্টেডগুলো 140 to 150 মানে 1000 বলবো, 1-1.5 লাখ থেকে শুরু করে আপনি 2.5 লাখ 3 লাখ এর মধ্যেই মানে প্রসেসিসগুলো ইমপ্ল্যান্টগুলো হয়ে যায়, 2.5-3 লাখের মধ্যে হয়ে যায়। এই প্রসেসিস লাগানোর পরে সে কি সারা জীবন ভালো থাকবে, নাকি আবার এটা তাকে চেঞ্জ করার প্রয়োজন পড়ে বা কোনো সমস্যার সম্মুখীন হতে? না, এই প্রসেসিসগুলো আসলে এখন অনেক ভ্যারাইটির প্রসেসিস আসে। আগের দিনে এগুলো এসএস ছিল, তারপরে এগুলো টাইটেনিয়াম আসলো, টাইটেনিয়ামের পরে এখন কোবাল্ট ক্রোম আসছে। কোবাল্ট ক্রোম আরও অ্যাডভান্স মেটাল, এগুলো বডির সাথে ইনকর্পোরেট করে যায়। আমরা বলি ইনকর্পোরেটেড উইথ বোনস। তো বোনস তো একটা লিভিং, আর সেটা একটা আর্টিফিশিয়াল মিনস, বাট তাদের মধ্যে এমনই রিলেশন যে তারা একটা আরেকটাকে অ্যাঙ্কর করে থাকে। যদি আমরা খুব হাই কোয়ালিটি এগুলো দিয়ে করতে পারি 30 to 35 ইয়ার্স, নো প্রবলেম। বাট বোনস যখন দিকের দিকে যায়, বয়স একটু এক্সট্রিম এজে বয়সের দিকে যায়, তখন বোনস তো নিজে ফেল করে টু রিজেনারেট। ইন দ্যাট কেস দেয়ার ইজ এ পসিবিলিটি অফ লুজারিং, বাট আফটার এ লং টাইম। আচ্ছা ডক্টর অনন্ত, আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আপনার শেষ প্রশ্ন, যে আমরা বাইরে শুনে থাকি রোবোটিক সার্জারি, বায়োনিক সার্জারি, এটা যদি সংক্ষিপ্ত আকারে একটু বলতে। বায়োনিক সার্জারি বা রোবোটিক সার্জারি, আমরা শুধু আমার অর্থোপেডিক্স না, সব সাবজেক্টে একটা শব্দ। এটা বায়োনিক টোটাল হিপ করা বা রোবোটিক টোটাল হিপ, রোবোটিক টোটাল নি, এটার ডিসেন্সি আলাদা। সেটা হলো আপনার অ্যাকর্ডিং টু আপনার নিড, আপনার বডিতে কোন হেড সাইজের হেড লাগবে, আপনার কোন সাইজের, আপনার কতটুকু কাটতে হবে, সেটাকে ম্যাপিং করে আপনি মিনিমাম ইনভেসিভ সার্জারি, মানে একদম অল্প একটু কেটে মানুষের হাত লাগিয়ে, মানুষ কন্ট্রোল করছে রোবট করে, যদি আমি সার্জারিটা করতে পারি, এটা অলমোস্ট হসপিটাল স্টেটা অনেক কমে গেল, টিস্যু ইনজুরি অনেক বেশি কম, ইনফেকশন চান্স কম, এটার আউটকাম আনবিলিভেবল। অনেক ধন্যবাদ ডাক্তার অনন্ত কুমার। আমরা আসলে আজকে যে বোন টিউমার বা সার্জারির যে অত্যাধুনিক দিকগুলো আছে আপনার কাছে জানলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। রোগীরা যদি এটা শুনে কিছু উপকৃত হয় তাহলে ভালো লাগবে। প্রিয় দর্শক, আসলে বোন টিউমার ইয়াংদের হয়, মানে শুধু বৃদ্ধ বয়সেই হয় না, সব বয়সে হতে পারে। ইয়াংদের প্রাইমারি বোন টিউমারটা বেশি হয়, কাজে টিউমার হলে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ নিন, এবং যদি সার্জারির প্রয়োজন হয়, এখন লিম্ব সালভেজ সার্জারিও আছে, আপনার পা ঠিক রেখে সার্জারি করা সম্ভব। আমার মনে হয় এই চিকিৎসা গ্রহণ করা উচিত। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।